ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। নারীর প্রতি যে কোনো সহিংসতা আমাদের সমাজের জন্য অভিশাপ। সেখানে যদি ধর্ষণের মতো ঘটনা ঘটে তাহলে আসলে একজন ভুক্তভোগী নারীকে এই সমাজে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। আসলে তিনি কেমনভাবে জীবনকে তখন পরিচালনা করবেন সেই চিন্তাটাই নিজে করে উঠতে পারেন না। তার জন্য আসলে তাকে অনেক বেশি সহযোগিতা করতে হয় চারপাশে যে মানুষগুলো রয়েছে, এবং সেই সাথে আসলে আমরা যারা সমাজ রয়েছি তাদেরই এগিয়ে আসা উচিত। শুধু আমরা এগিয়ে আসা না, তাকে আসলে আইনি সহযোগিতা করার জন্য আসলে নানা রকমের উদ্যোগ রয়েছে বাংলাদেশ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান থেকে। সো সেই বিষয়গুলো আসলে একজন নারীর জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তো আমরা আজকে আলোচনা করব ধর্ষণ অপরাধে ভুক্তভোগী নারীর সুরক্ষায় বিদ্যমান সরকারি ও বেসরকারি সেবাসমূহ, বাস্তবতা ও করণীয়। এবং এই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য আজকে দুজন আমন্ত্রিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ফাহমিদা আক্তার, আইনজীবী, ওসিসি, ডিএমসিএইচ, এবং সেই সাথে রয়েছেন অ্যাডভোকেট ফেরদৌস নিগার, যিনি সহকারী পরিচালক অ্যাডভোকেসি ও নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লাস্ট সংলাপে। আশা করি আপনারা দুজনে ভালো আছেন। আমি শুরুতেই যে কথাটা আসলে অ্যাড্রেস করতে চাই যে ধর্ষণ কিংবা নারীর প্রতি যে কোনো যৌন সহিংসতা, এটা এমন একটা জায়গা, এমন একটা দুর্বল জায়গা একজন নারীর জন্য। তিনি আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়েন এই সময়টাতে। একটু জানতে চাই যে এই অপরাধে ভুক্তভোগী যেই নারী তার সুরক্ষায় কি কি ধরনের সরকারি এবং বেসরকারি সেবাসমূহ আছে, আমি যদি নিগার আপু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। সরকারি বেসরকারি ক্ষেত্রে সেবা বিদ্যমান অবশ্যই আছে। আমাদের দেশে আইন অবশ্যই আছে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 3 এবং 2025 এটা সংশোধন হয়েছে। এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী নারীদের জন্য আমাদের দেশে যে সেবাগুলো আছে সেখানে ওসিসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে ওসিসিতে কম্প্রিহেন্সিভ যে সাপোর্টগুলো দেওয়া হয়, প্রাথমিক চিকিৎসা থেকে আরম্ভ করে কাউন্সিলিং সেবা এবং তার আইনগত যে সহায়তা, এবং পরবর্তীতে রেফারাল সিস্টেমের মাধ্যমেও তাকে বিভিন্ন শেল্টার হোমে প্রেরণ। ইভেন আমার মনে হয় শেল্টার হোম থেকে তার যে সমাজে পুনর্বাসনের যে প্রক্রিয়াটা, আসলে জার্নিটা তো অনেক বড়, তো সেখানেও ওসিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেটা অনেক দিন থেকে আছে। তাছাড়া আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার অবশ্যই রয়েছে। এখানে ন্যূনতম সরকারি হিসাবে 3 থেকে 5 দিন রাখা হয় এবং ক্ষেত্র বিশেষে আরও বেশিও রাখা হয়, এবং তারাও রেফারেল সিস্টেমে মেডিকেল টেস্ট করার পর তারা আইনগত সেবা প্রদান বা আইনগত সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং শেল্টার হোমে যারা শেল্টার সাপোর্টের জন্য, তার নিরাপদ আশ্রয়ের জন্য তাকে প্রেরণ করে। এখানে বেসরকারি সংস্থাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের টোল ফ্রি নাম্বার 109 আছে। আর বিভিন্ন জায়গায় আমার মনে হয় দেশের বিভিন্ন জায়গায় ওসিসি অবশ্যই আছে। এবং তাছাড়া আমাদের বেসরকারি যে সংস্থাগুলো আছে যারা আমরা আইনগত সহায়তা প্রেরণ করি, যেমন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট, ব্র্যাক, আইন সালিসি, এরাও বেসরকারি সংস্থাগুলো এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। নিগার আপার কথায় ওসিসির কথা অনেকবার এসছে। আমি একটু ফাহমিদা আপার কাছে আসি। ফাহমিদা আপা, আসলে এই জায়গাটার বর্তমান অবস্থাটা কেমন? নারীরা কতটা সহযোগিতা পাচ্ছে এবং তাদের জন্য আসলে কি কি সেবাসমূহ রয়েছে? আপার সাথে যদি আপনি কিছু অ্যাড করতে চান। ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা প্রশ্ন। যদিও আমরা জানি, আমরা নারীদের জন্য মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি আমরা সংক্ষেপে বলছি, এই জায়গাটা আমাদের 14টা ডিভিশনে রয়েছে এবং টোটাল ওয়ান স্টপ ক্রাইসিস সেল রয়েছে 67টা, জেলা সদর হাসপাতালে 47টা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 20টা রয়েছে। মানে শুধুমাত্র ঢাকা বা ডিভিশনগুলোতে যে নারীদের অধিকার রক্ষায় ধর্ষণের মামলার মতো ক্ষেত্রে যে নারীরাই সাপোর্টগুলো পাবে, আমাদের ইউনিয়ন লেভেলেও সেই সাপোর্টটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়ে থাকে। আসলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যে সাপোর্টটা দেওয়া হয়, এটা যে উনি বলেছিলেন নিগার, যে তাৎক্ষণিক যে সেবাটা, যে আমরা বলি যে এটাকে আসলে কম্প্রিহেন্সিভ সাপোর্ট, যেটা একটা নারী, আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে একটা নারী রেপের শিকার হলে পরে কি পরিমাণ ট্রমা থাকে, তো সেই জায়গাটা বিবেচনায় বাংলাদেশ গভর্নমেন্টের
যে উদ্যোগটা, সেটা হলো সবচেয়ে চমৎকার, যেটা একটা নারী যখন সাপোর্টটা নিতে চায়, কারণ আমরা জানি ধর্ষণের মামলায় মেডিকেল টেস্টটা খুব জরুরি বিষয়, তো সেখানে তাকে মেডিকেলে যেতেই হচ্ছে। সেই মেডিকেলে যেতে গেলে সরকারি যে মেডিকেলে যাচ্ছে, সেটা যদি বলি ঢাকা মেডিকেলে যখন যায় একটা সার্ভাইভার, তখন তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা, আইনি সেবা, মনোসামাজিক কাউন্সিলিং সেবা এবং পুলিশিং সেবাটাও দেওয়া হয়ে থাকে। এবং হ্যাঁ, একটা নারী যখন একটা ওসিসিতে ঢুকছে, সে তাৎক্ষণিকভাবে যেই সাপোর্টগুলো পাচ্ছে, সে কিন্তু তখন আমরা বলি যে ট্রমা থাকে, তাকে মনোসামাজিক কাউন্সিলিংটা করা হয়। এবং সে যখন একটু মেন্টালি স্ট্যাবল হয়, অনেক ক্ষেত্রে নারীরা কিন্তু মামলা নিয়ে ঢুকে না, তারা দেখা যাচ্ছে যে ঘটনা ঘটার পরে টাকা চিকিৎসার জন্য যাচ্ছে এবং পরবর্তীতে সে চিন্তা করে, সে একটু মেন্টালি সাপোর্টটা যখন পাচ্ছে এবং সে চিন্তা করে যে সে কোন দিকে মামলাটা করবে এবং মামলা করলে তার কি ফলাফলটা আসবে, সেই বিষয়টাকে আসলে ওসিসিতে ঢুকলে যখন একটা নারী সেই সাপোর্টটা পেয়ে থাকে, পাশাপাশি তখন তিনি আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে আরো ক্লোজলি সিদ্ধান্ত জানতে নিতে পারেন। পারে। হ্যাঁ, ক্লোজলি জানতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের এখানে সার্ভাইভাররা যারা আসেন, তারা যখন সাপোর্টটা পেয়ে চলে যাচ্ছে তার এলাকায়, সে কিন্তু আবার কিছু মানুষকে রেফার করছে এবং জানাচ্ছে যে এই সাপোর্টগুলো ওখানে আছে, পাওয়া যাচ্ছে। আর সরকারি কিছু কিছু সেবা আছে, যেটা নিগার বলেছে অলরেডি, আমি সাথে একটু অ্যাড করি যে 8টা মেট্রোপলিটন এরিয়ায় উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট, যেটা ভিকটিম সাপোর্ট সেন্টার, ওটা রয়েছে। ওখানে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা নারীদের যে কিছুদিন থাকার একটা ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আর মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারেও কিন্তু আমরা জানি যে প্রতিটা জেলা সদরে আপনার নারী নির্যাতন সেল রয়েছে, যেখানে একটা নারী গেলে কিন্তু তাৎক্ষণিক সাপোর্টটা পেয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্টের যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে 109 আছে, জাতীয় হেল্পলাইন যেটা আমরা বলতেছি, একটা টোল ফ্রি নাম্বার, সেখানে কিন্তু 24 আওয়ার্সে কিন্তু আমাদের কলিগরা সাপোর্ট দিয়ে থাকছে, যদিও এটা রেফারেল মেকানিজমের মাধ্যমে সাপোর্টটা দিয়ে থাকে। যেমন আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 999টা আছে, 999-এ কিন্তু তাৎক্ষণিকভাবে তারা একটা অ্যাকশন নিতে পারছে, কিন্তু 109-এ আমাদের রেফারেলের মাধ্যমে তারপরে সাপোর্টটা পাচ্ছে। এবং বাল্যবিবাহ রোধে কিন্তু অনেক সহযোগী, হিসেবে কাজ এটা করছে। সম্পর্কে আমিও জানি যে জি, আসলে জি। 109-এ ফোন অনেক কাজ করে করছে, right। মানে এই সাপোর্টটা ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। রাইট হ্যাঁ, হ্যাঁ। বাল্যবিবাহের বন্ধের ক্ষেত্রে তারা বিশেষ একটা বিশেষ ভূমিকা ভূমিকা রাখছে। এখানে আমি আরেকটু অ্যাড করি যে যেহেতু রেপ হচ্ছে, আমাদের কিন্তু এখানে একটু সাইবারটা অ্যাড হয়। হ্যাঁ, না যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্নোগ্রাফি বা রেপের ফলে তারা একটা ছবিটা নিচ্ছে এবং ওটাকে তারা ব্ল্যাকমেইল করছে, ওটাকে তারা সাইবারের কিছু মামলাতে চলে যাচ্ছে, ভয়ভীতি ভয় দেখিয়ে দেখিয়ে জি, থাকে, জি। পর্নোগ্রাফিতে যাচ্ছে। এবং হোম মিনিস্ট্রি, যেটা আমরা জানি যে পুলিশের একটা কিন্তু স্ট্রং একটা সাইবার ইউনিট আছে, যেখানে অনলাইনে যদি অ্যাপ্লাই করা যাবে, আমি যদি না যেতে পারি, যদিও এই অফিসটা হচ্ছে সিআইডিতে, কিন্তু আপনি দেখেন জেলা সদরে গিয়ে কিন্তু একটা তাদের হটলাইন নাম্বার আছে, নাম্বারে নক করলে এবং সে অনলাইনে কিন্তু কমপ্লেইনটা পাঠাতে পারে, তারা কিন্তু এই কমপ্লেইনটা বিবেচনা করে করা যায় এটা আসলে। জি, জি। সবার জানা দরকার এবং অনেকে জানেও এটা। সাইবারের অনেক ভালো একটা স্ট্রং সাপোর্ট পুলিশের। এই যে বিষয়গুলো, এগুলা তো আমাদের মানে সরকারিভাবে সাপোর্টটা দেওয়া হয়ে থাকছে। আবার যদি আইন মন্ত্রণালয়ের অধীনে যে লিগ্যাল এইড আছে, এটা তো আমরা জানি নারীদের বিনামূল্যে আইনগত সহায়তাটা দেওয়া হয়ে থাকে। প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু জেলা লিগ্যাল এইড অফিসার একজন আছেন, তিনি বিনামূল্যে নারীদেরকে আইনগত সহায়তা দিয়ে থাকেন। আপা, যেহেতু এই বিষয়গুলো জানলাম যে আসলে অনেকগুলো সেকশন আছে, সেক্টর আছে, যেগুলো আসলে আমাদেরকে নারীদেরকে মানসিকভাবে ভেঙে পড়ার থেকেও মানে তাদেরকে সহযোগিতা করে। একটা তো হচ্ছে শারীরিক একটা অবস্থা যায়, সামাজিক একটা তার প্রেশার যায়, তো তার মেন্টাল ট্রমাটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকর এবং সেই জায়গাটাতেও আসলে সহযোগিতা করছেন আপনারা। এই জায়গাটা আছে, আমি একটু মানে একটা মিসিং করেছি, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে এই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমি যখন বলেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যখন একটা সার্ভাইভার যাচ্ছে, একটা নারী যাচ্ছে তার রেপ বা আদার ভায়োলেন্সের কমপ্লেন নিয়ে, তখন তাকে কিন্তু কাউন্সিলিং করা হচ্ছে এবং কাউন্সিলিং করে তাকে কিন্তু মনোসামাজিক একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, সে তার ডিসিশন মেকিং এ সুবিধা পাচ্ছে, বা মামলাটা করলে কি হবে, বা তার আগে কি ছিল, বর্তমানে কি ছিল, একটা গাইডেন্সও পেয়ে যাচ্ছে কিন্তু ভীষণ রকমের মনোসামাজিক কাউন্সিলিং। এবং এটা তো ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার হচ্ছে স্কাটনে, এটা হেড অফিস আছে, এবং রিজিওনাল যেটা আমাদের আছে যে রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, যেটা এখানে বিনামূল্যে নারীদের সহায়তা দেওয়া হয়ে থাকে করে থাকেন। কিন্তু আপা, আমার প্রশ্ন হচ্ছে, নারীরা এই সেন্টারগুলোতে কি আসেন? এই সেবাগুলো নেওয়ার জন্য আসলে কত শতাংশ নারী এখানে আসেন যারা ভিকটিম? এরা কি মানে আপনারা এতগুলো
উদ্যোগ নিয়ে বসে আছেন, আমরা এতগুলো সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আদৌ কি নারীরা ব্যারিয়ার ভেঙে এই জায়গা পর্যন্ত আসতে পারছে? চিত্রটা কেমন দেখছেন? দুজনের কাছে জানতে চাই। আমি একটু ফাহমিদা আপার কাছে আগে শুনি। হ্যাঁ, চিত্রটা কেমন, আপনার এটাও কোশ্চেনটা ভালো। এখন যেটা হচ্ছে, আমি যদি বলি, যখন একটা সার্ভাইভার একটা সহিংসতার মধ্যে যাচ্ছে, অলরেডি সে পড়ে গিয়েছে, তখন কিন্তু সে অ্যাডমিটেড, ভর্তি হচ্ছে, তখন কিন্তু তাকে অত আমাদের কাউন্সেলিংটা দিতে হচ্ছে, তখন সে নিচ্ছে কাউন্সেলিংটা, এবং সে জানতে পেরে আরো বেশি সে সামাজিকভাবে, মনোসামাজিকভাবে সে স্ট্যাবলিশড হচ্ছে। তবে এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের হয়তো প্রচারটা একটু কম। এই প্রচারের কারণে কিন্তু আবার আপনাদের যে আমরা বললাম ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে বা রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে, যে বাংলাদেশ গভর্নমেন্ট যে এত বিনামূল্যে যে নারীদেরকে মনোসামাজিক কাউন্সিলিংটা দেওয়া আছে, আসলে মনোসামাজিক কাউন্সিলিং যে একটা মানে মনোরোগ, অসুখটাকে কিন্তু আমরা প্রায়োরিটি দিই না। কেউই আসলে এটাকে অ্যাডমিট করে আমরা না আপা। শুধুমাত্র শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক যে নির্যাতন আছে, এটাকে তো আমরা কেউই বলি না। একটা ভিকটিম যদি বলতেছে যে রেপের শিকার হলো, তখন আমরা কেন বলবো যে তাকে মানসিক নির্যাতন? আসলে সেই ভিকটিমটা সবচেয়ে বেশি কিন্তু মানসিক নির্যাতনের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা যে না ভুক্তভোগী হচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না যে তার ইনফ্যাক্ট আপা ধরেন সিচুয়েশনটা কি। ধর্ষণ ছাড়াও অনেক নারীরা আছে যারা তার ইনফ্যাক্ট ফ্যামিলি মেম্বার দ্বারাই মানসিক টর্চারের মানে মেন্টাল টর্চার প্রচুর হচ্ছে, কিন্তু তো সেই জায়গাগুলোতেও তো নারীরা এই মানে সেবাগুলো নিতে পারছেন। অনেক ক্ষেত্রে নিয়ে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু নেয় না তারা এই সেবাটা। অনেক ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা নিয়ে থাকে, তারা কোনো লিগ্যাল অ্যাকশনে যাবে না, তারা জানতে চায়, হয়তো আমাদের লয়ারদের কাছে এসে জানতে চায় যে তারা কি ধরনের সাপোর্টটা আইনগতভাবে পাবে। এবং যখন অনেক সময় তারা বলে যে না, আমরা একটু কাউন্সিলিং করতে যাচ্ছি, তখন আমাদের ওখানে ফ্যামিলি কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং বা সিঙ্গেল যেটাই হোক না কেন, তার যেটা নিয়ে সেইভাবে কিন্তু কাউন্সিলিং করা হয়ে থাকে। কিন্তু আসলে এখানে একটা কথা, যে নারীটা কতটুকু জানে যে মানসিক একটা নির্যাতন, এটাও একটা নির্যাতন, এবং এর জন্য যে আমাকে একটা কাউন্সিলিং নিতে হবে বা এটা একটা মেডিসিন, এই জিনিসটা কতটুকু বোঝে, এটা একটা বিষয়। অনেক ধন্যবাদ নিগার আপা। যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান, এবং তার পাশাপাশি আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এই সেবা নিয়ে আইন কিংবা নীতিমালা বা হাইকোর্টের রায়ে আসলে কি কি নির্দেশনা দেওয়া আছে, এবং এই 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 নির্দেশনাগুলো আসলে কতটা আমরা ফলো করছি বা এটার সুবিধা কতটুকু ভোগ করতে পারছি এখন পর্যন্ত? ধন্যবাদ। আমি ফাহমিদা আপার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে মানসিক যে ট্রমাটা, এটা আসলে আমরা অ্যাড্রেস করতে পারি না বিধায় এটা যে সচেতনতা আসলে রুট লেভেল থেকে আমরা যে পর্যায়ে নারীরা আছি, আমরা বিভিন্ন পেশার সাথে যদিও বা যুক্ত থাকি, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে বুঝতে পারি না যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমার এখন এই যে মানসিক যে সেবাটা, শরীরের যেমন অসুখ হয়, মনের অসুখ হয়, তো আমরা এটা অবশ্যই বুঝতে পারি না। এবং এই মনোসামাজিক কাউন্সিলিং এর বিষয়টা আমাদের দেশে এখনো গুরুত্ব ওইভাবে পায়নি। তবে এটা আমার মনে হয় খুবই জরুরি যে এই সেবাটা মানে আরো যাতে সচেতনতার মাধ্যমে মানুষ নিতে পারে, বিশেষ করে নারীরা ধর্ষণের অপরাধে ভুক্তভোগী যে নারীরা, এটা যে কি অবমাননা করে একটা অবস্থার মধ্যে দিয়ে যায়, এবং তার অবস্থাটা সে যেখানে যে অবস্থানের ক্ষেত্রেই থাকুক না কেন, তার সে ট্রমার মধ্যে যে জার্নিটা, এটাতে তার সার্বক্ষণিকের একটা ফ্যামিলি কাউন্সিলিংও এই ক্ষেত্রে দরকার। কারণ ফ্যামিলি কাউন্সিলিং অনেক সময় কি আমাদের সোশ্যাল যে আমরা ব্যারিয়ারটা বলি, স্টিগমার কারণে মানে সমাজ এবং পরিবার অনেক সময় আমাদের শেল্টারে মেয়েদের ক্ষেত্রে দেখেছি গ্রহণ করতে চায় না। সেক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিংও আমরা দিয়ে থাকি, এবং ফ্যামিলিতে তাকে ইন্টিগ্রেশন করা, পুনর্বাসন করা, তাকে মেন স্ট্রিমে দেওয়ার মতো যে ব্যবস্থাটা, হ্যাঁ, এই ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কাউন্সিলিং সেবার মাধ্যমেই তাকে সমাজে ইন্টিগ্রেশন করে তার যে পরবর্তী লাইফটা যাতে সে ভালো মতো কাটাতে পারে, এই বিষয়টা, এবং মেন স্ট্রিমে তাকে দিয়ে দাও, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ কি আপা, একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় বা কোনো রকমের যৌন নির্যাতনের শিকার যখন হয়, তখন আসলে ওই মেয়েটার যতখানি ট্রমা যায়, হয়তো তার ওই ট্রমাটা বা তার ওই মানসিক অবস্থা আমরা কেউই আসলে ওই জায়গাটাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবো না, পসিবল না। কিছু কিছু ব্যাপারে আসলে এমপ্যাথেটিক হওয়াও যায় না। আমরা সিম্প্যাথেটিক হতে পারি, কিন্তু এমপ্যাথি ওই জায়গায় আসলে ওই পরিস্থিতিটার মধ্যে না পড়লে কেউ বুঝতে পারবে না। এট দ্য সেম টাইম ফ্যামিলিও কিন্তু একটা খুব বড় ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। কারণ আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই,
আশেপাশের আর 5টা পরিবার আসলে ফিঙ্গার পয়েন্ট কিন্তু এই ফ্যামিলির দিকে করে। আমাদের কিন্তু সামাজিকভাবেও একটা দায়বদ্ধতা যে যেই মানুষটা মানে একজন ধর্ষণের শিকার নারীর প্রতি আমরা ফিঙ্গার পয়েন্ট করি, কেন করি এটা আমরা নিজেরাও জানি না যে কেন করি। এই ফিঙ্গার পয়েন্টটা ফ্যামিলির জন্য যে কতখানি বিধ্বস্ত তাদেরকে করে ফেলে, ওই জায়গাটাতেই আমরা যেতে পারি না। তাই তো আসলে এই যে ফ্যামিলি কাউন্সিলিংয়ের কথাটা আপনারা দুজনই মেনশন করলেন, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি অ্যাট দিস মোমেন্ট। কারণ আমরা আসলে খুব ভয়াবহ একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম এবং এখনো আমরা আসলে আছি। আমি একটু আইনের জায়গায় আমি একটা জিনিস, যেমন যে হাইকোর্টের 2013-তে একটা রিটের পরিপ্রেক্ষিতে টু ফিঙ্গার টেস্টটা টিএফটি যেটা আমরা বলি, হাইকোর্ট 18টা পয়েন্টের উপর দিক নির্দেশনা যেটা দেওয়া আছে, আমরা তো একটা জানি যে আসলে ভুক্তভোগী নারীর উপর কোন পর্যায়ে এটা এই যে নিষিদ্ধকরণের যে বিষয়টি, হাইকোর্টে কিন্তু সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আছে। কিন্তু আমাদের রিসার্চে বেশ কিছু রিসার্চে উঠে আসছে, ব্র্যাকো এটা করেছে বা বিভিন্ন জায়গায় রিসার্চে এখনো কিন্তু সেই টু ফিঙ্গার টেস্টটা কিন্তু বিদ্যমান করা হয়। তো আমাদের এক্ষেত্রে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমন্বিতভাবে যদি প্রচেষ্টা কর্মপরিকল্পনার মাধ্যমে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু এটা বন্ধ হয়। অনেক ডাক্তাররাই আসলে এটা জানেন এবং হয়তো ওসিসির তে এটা হয়তো বা কার্যকরী ভূমিকা রাখে, কিন্তু অন্যান্য দেশে অন্যান্য জেলায় যে অন্যান্য জেলা বা বিভাগীয় শহরগুলো অনেক সময় গাইনি ডাক্তার দেখা যাচ্ছে এমনি ডাক্তার পরীক্ষা করছে, সেক্ষেত্রে টু ফিঙ্গার টেস্টটা কিন্তু আসলে এখনো বন্ধ হয়নি। তা আমার মনে হয় যে এই বিষয়টাতেও আমার সরকারি বেসরকারি এবং খুবই দরকার এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যে সমন্বিতভাবে জিওএনজিও সমন্বিতভাবে কাজটা করতে হবে, সচেতনতা রোধ করতে মানে বৃদ্ধি করতে হবে, রুট লেভেল পর্যন্ত কাজ করতে হবে। আমাদের আইনগুলো আছে, আসলে আমাদের খুবই আইনগুলো বাংলাদেশে আইন আছে, কিন্তু যে ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো, এই যে আইনগুলো এখানে আসলে শাস্তির বিধান কি আছে যদি কোনো একজন ধর্ষক তার ক্ষেত্রে আসলে কি কি ধরনের মানে শাস্তির বিধান রয়েছে, যে তিনি যদি ধরা পড়েন বা তার নামে তার এগেইনস্টে যদি কোনো একজন নারী মামলা করে, সেক্ষেত্রে আসলে এটা সর্বোচ্চ শাস্তি কি? বা সর্বোচ্চ শাস্তি তো সশ্রম কারাদণ্ড, মৃত্যুদণ্ড পর্যন্ত। এখন 2025-এ একটা যে বিচারিক যে শর্ট টাইমের মধ্যে যেটা সত্যিকার অর্থে যেটা পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে খুব শর্ট টাইমে ন্যায় বিচার নিশ্চিত করার যেটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। এছাড়া বলাৎকার জিনিসটাও এটা 2025-এ এসছে এবং এখানে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু যে মাত্র নারী না, এখানে পুরুষ ক্ষেত্রেও এই বিষয়টা এর মধ্যে এসছে। শিশুরা নির্যাতিত হচ্ছে, ছেলে বাচ্চারা আমরা অনেক জায়গায় কেস স্টাডিতে একটু শেয়ার করবেন। অনেক যেটা বলছে 2025-এ যে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে আসলে সোডোমি যেটা আমরা বলি যে আগে এটা পেনাল কোডে মামলা হতো, কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশন ছিল, এটা 2008 বা 7-8 মানে অনেক দিন আগের কথা, মানে আমার যে সালটা এই মুহূর্তে মনে নাই, বাট হাইকোর্ট কিন্তু তখনই ডিরেকশন দিয়েছিল যে কোনো শিশু বাচ্চাকে, ছেলেকে যদি বলাৎকার করা হয় তাহলে সেটা কিন্তু 9-1 মামলা, মানে রেপের মামলা হবে। কিন্তু সেই যতদিন না আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে ততদিন হাইকোর্টের ডিরেকশনকে আমরা আইন বলে মেনে নিব, এটা আমাদের কনস্টিটিউশনে আছে। তো সেই হিসাবে কিন্তু এটা 9-1 মামলা মানে রেপের মামলাই হতো। 2025-এ যে নারী শিশু নির্যাতন দমন আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেইখানে অ্যাড হয়েছে যে সোডোমি যে কেসগুলো আসবে, এই কেসগুলা হচ্ছে আপনার সরাসরি 9-1 মানে আইনের মধ্যেই এটা ইনকর্পোরেট করেছে, এটা একটা বিষয়। আর সর্বোচ্চ শাস্তির কথা আপনি বলেছেন, আমাদের আগে 2000 নারী শিশু নির্যাতন দমন আইনেই 2000 সালে যে আইনটা ছিল তখন থেকেই মৃত্যুদণ্ড ছিল। ধর্ষণের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এটা আগেও ছিল। যদি ধর্ষণের শাস্তি বলতে ধর্ষণের ফলে যদি কাউকে মেরে ফেলা হতো তখন মৃত্যুদণ্ড ছিল, পরবর্তীতে আইনটা অ্যামেন্ডমেন্ট করে এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কথাটা বলা আছে। এবং আরেকটা জিনিস আছে আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার বিয়ের প্রলোভনে যে রেপ, যেগুলা অ্যাডাল্ট মেয়েগুলি আর কি, অ্যাডাল্ট আমরা নারীদের ক্ষেত্রে বলবো, যারা বিয়ের প্রলোভনে দীর্ঘদিন হয়তো মেলামেশা করেছে, তখন তারা যেটা 9-1 মামলা করতো, মানে আমাদের নারী শিশু আইনে রেপের মামলা করতো। আলটিমেটলি এই মামলাগুলো দেখা যাচ্ছে একটা টাইমে না প্রমাণ করা যাচ্ছে না, আমরা কিন্তু নারীরা সেভাবে বিচারটা পাচ্ছি না।
অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু আমি বলবো যে না, একটা নারী তো একটা কোনো না কোনো ভাবে সে একটা ভিক্টিমাইজ হয়েছে, তাই না? সে তো সম্মতিতে থেকেছে, কিন্তু একটা প্রলোভনে থেকেছে, তাকে বিয়ে করবে বলেই ওখানে থেকেছে, সে তো থাকেনি। পরবর্তীতে এই আইনে এর মধ্যে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন যে 2025 অ্যামেন্ডমেন্ট, এটা একটা চমৎকার, যে আমি বলবো যে এই অ্যামেন্ডমেন্ট হয়ে যে এই আইনের মধ্যে ইনক্লুডেড হয়েছে, যে এখন ইনকর্পোরেট করেছে যে বিয়ের প্রলোভনের শাস্তিটা এখন 7 বছর, সম্ভবত এটা 7 বছর করেছে, এবং এটা একটা অপরাধ। বিষয়টা হ্যাঁ, মানে মানে অনেক অনেক ধন্যবাদ আসলে আদালতকে বা না, আর আমাদের একটা আইন জিনিস আমি অ্যাড করি যে জি। বিচারক মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রে তার নিজ ইয়েতে যে মিথ্যা মামলা দায়ের করবে তার বিচারটা তিনি করতে পারবেন। এই যে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাহলে মিথ্যা মামলা করা থেকেও মানুষজন বিরত হবে। বিরত হবে। এটা একটা 2025-এ বেশ ভালো একটা হ্যাঁ, কারণ সংশোধন। আপা আমি একদম আমি তার মধ্যে এখন যেহেতু রেপ ইস্যু হচ্ছে, আমি ওইটা আর কি বললাম যে আমাদের বিয়ের প্রলোভনে যে মেয়েরা মেয়েরাদের ক্ষেত্রে এটা আমার অনেক দিন থেকে বলা হচ্ছে, মেয়েরা কোথায় যাবে, কি মামলা করবে? যেহেতু আমাদের আগে ছিল ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, যাবজ্জীবন শাস্তিটাকে আসলে প্রমাণ করাটা খুব টাফ, কারণ প্রলোভনটা আসলে হয়েছিল কিনা, যে আমাদের ডেফিনেশন গুলো আছে, মানে ধর্ষণের যে ডেফিনেশন, সেই 5টা ডেফিনেশনের ক্রাইটেরিয়ায় পড়ছে, কিন্তু তাহলে কিভাবে প্রুফ করা হবে, এটা একটু টাফ। মানে এটা ডিএনএ ছাড়া আসলে প্রমাণ করা খুব টাফ ছিল, এবং শাস্তি পেত না, খালাস হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আইনটা অ্যামেন্ডমেন্ট করে একটা শাস্তিতে এনেছে যে না, একটা অফেন্স হয়েছে কমিটেড, এবং অফেন্সটা হলে সে একটা রিলিফ পাবে। আপা এই ক্ষেত্রে কি আসলে ধরেন আমরা বাইরের মানুষ যারা আসলে আইন আদালতের সাথে অতটা সম্পৃক্ত নই, তাদের একটা ধারণা থাকে যে আদালত মানেই আসলে সাক্ষ্য প্রমাণ। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যেটা আপনি মাত্রই বললেন যে বিয়ের প্রলোভনে যদি কেউ শারীরিক সম্পর্কে যুক্ত হয় বা সম্পর্কের মধ্যে থাকেন, সেক্ষেত্রে একজন নারী আসলে সহযোগিতা চাইতে পারেন আদালতের কাছে। তো সেক্ষেত্রে আসলে সাক্ষ্য প্রমাণাদি যেটা আপনি বলছিলেন ডিএনএ টেস্টের কথা, এর বাইরে ধরেন তাদের সাথে যে কনভারসেশনাল ব্যাপার, স্ক্রিনশট, একটা সময় শুনেছিলাম যে আসলে মোবাইলের কোনো কিছু বা স্ক্রিনশটসগুলোকে আসলে ওরকমভাবে এভিডেন্স হিসেবে ধরা হয় না। এই ব্যাপারগুলো কি এখনো সেই একই রকম রয়েছে, নাকি আসলে এগুলোকে এখন এভিডেন্স হিসেবে গণ্য করা হয়? না, এগুলো এখন এভিডেন্স হিসেবে হবে, ডিজিটাল সাক্ষ্য হয়নি, এটা অবশ্যই হবে এগুলো এভিডেন্স হিসেবে। এবং প্রথমে আমরা তো বলেই থাকি যে রেপটা হলে পরে আগে অবশ্যই মেডিকো লিগাল এক্সামিনেশন, কারণ সবাই তো আর ডিএনএ পর্যন্ত যাবে না, আগে ফরেন্সিক টেস্টটা তার ম্যান্ডেটরি, যে তাকে মেডিকেল টেস্ট করতে হবে যে আসলে সে রেপ হয়েছে কিনা, আর ডিএনএ টেস্টে বোঝা যাবে যে সে কার দ্বারা হয়েছে। দুইটা ইস্যু এখানে, তো ফরেন্সিকটা করতেছে, এটাও একটা ম্যান্ডেটরি। এর বাইরে ডিএনএটা অনেক সময় আমরা দেখি যে অনেক দিন পরে চলে আসে, অনেক কারণে ডিএনএটা মেলে না, আসলে ওয়াশ আউট হয়ে যায়, সাথে সাথেই যে চলে আসবে, না। সে গোসল করবে না বা ওয়াশ আউট হয়ে যাবে না, সেরকম ভাবেই চলে আসবে, অতটা সচেতন আসলে ওই মুহূর্তে থাকাটা পসিবল হয় না। এবং প্রিজার্ভেশন, তার কাপড়গুলা কিন্তু আলামত যে হিসাবে আছে, সেগুলো সঠিক ওয়েতে সংরক্ষণ করছে কিনা, এটা একটা বড় বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়, সেই বিষয়গুলো যদি না থাকে তাহলে ডিএনএ কিন্তু পরে আসতেছে, কিন্তু আপনার আসলে সে রেপ হয়েছে কিনা সেক্ষেত্রে তাকে তো ফরেন্সিক টেস্টটা করতে হয়। আর সাক্ষ্য প্রমাণে যেটা আসে আদালতের, আর যেটা আদার্স এভিডেন্স আছে যে তার সাথে তার যে রিলেশন ছিল, সেটা কিছু এভিডেন্স তো থাকছেই, সেই এভিডেন্সগুলো অবশ্যই সে মূল্যায়নে নিয়ে আসা হয় আসলে। আপা অনেকগুলো আইনের কথা শুনলাম, মৃত্যুদণ্ডের মতো মানে এত সর্বোচ্চ শাস্তি, আসলে যাবজ্জীবন কারাদণ্ড আছে, অনেকগুলো বিষয় আছে আসলে এখানে, কিন্তু তারপরেও আসলে আমাদের সমাজে এই ধর্ষণের মতো এই অভিশাপ বন্ধ হচ্ছে না কেন? আসলে কি এটার ন্যায় বিচার আমরা পাচ্ছি? নারীরা আসলে ন্যায় বিচারটাকে সঠিকভাবে পাচ্ছে? এটা একটা কথা যে আমরা আসলে তো এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। জি, এটা আসলে আমরা মামলাটা কতটুকু, মানে শেষ পর্যন্ত নারীটার মামলাটার বিচারটা চাচ্ছে কিনা, এখানে 2-3টা ইস্যু আছে। আমি পাচ্ছি না, আমি জেনারেলাইজ করে ফেললাম, আমি চাচ্ছি, আমি মামলাটা করেছি, সেক্ষেত্রে মামলাটা যেটা আমাদের আইনে বলা আছে, এখানে কিছু কিছু বিষয়ে জড়িত আছে। একটা ভুক্তভোগী নারী যখন একটা রেপের মামলা করে, সে কিন্তু স্বাভাবিকভাবে তার তাৎক্ষণিক চাওয়াটা থাকে যে আসামি জামিন পাবে না, আসামির বিচারটা সঠিকভাবে হবে, খুব দ্রুত সময়ের মধ্যে হবে। এখন আইনটা চমৎকার, আমাদের আইন আছে, কিন্তু অন্তত প্রয়োগে কিছু জটিলতা, সীমাবদ্ধতা, আমরা চ্যালেঞ্জগুলো ফেস করে থাকি। যেমন আমি বলবো যে ইনভেস্টিগেশন রিপোর্ট, মামলার তদন্তে কিন্তু একটা সময় চলে যাচ্ছে, আইনে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে একটা টাইম বেঁধে দিয়েছে, অ্যারেস্ট থাকলে কতদিনের মধ্যে চার্জশিট, না থাকলে কতদিনের, তো সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে।
এখন তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত রিপোর্টটা পেতে কোর্টে আদালতে পাঠাতে কিন্তু একটু দেরি করে ফেলে। দেখা যাচ্ছে দেরি করার সাথে সাথে কিন্তু আমার মামলাটা কিন্তু ওইখানে একটা লিঙ্গারিং হয়ে যাচ্ছে, এবং মামলা যখন ট্রায়ালে আসছে, মামলা কগনিজেন্স নিচ্ছে, মামলা চার্জ ফ্রেম হচ্ছে, আদালতে হয়তো সেই সার্ভাইভার সাক্ষী দিতে আসছে না, তাহলে আদালত বিচার করবেন কিভাবে? একটা বিচারের সাক্ষী না দিলে পরে সে বিচার সম্পন্ন করা তো তার পক্ষে সম্ভব না। এই ক্ষেত্রে কিন্তু লিঙ্গারিং হয়ে যাচ্ছে। এই সুযোগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আউট অফ কোর্ট কিন্তু তারা সেই দাবিটা কম্প্রোমাইজ করে ফেলে। আইন তো সর্বোচ্চ সুন্দর আইন আছে, আপনার থানায় যাওয়ার অ্যাক্সেস আছে, ট্রাইব্যুনালে যাওয়ার অ্যাক্সেস আছে রেপের মামলার ক্ষেত্রে, কিন্তু আপনাকে যেটা তো একটু সময় দিতে হবে, ইনভেস্টিগেশন রিপোর্টটা দ্রুত আসলে পরে এবং চার্জশিটটা এসে গেলে। এখানে কি কোনো টাইম ফ্রেম আছে আপা, যে এই চার্জশিটটা কতদিনের মধ্যে জমা দিতে হবে বা রিপোর্টটা কতদিনের মধ্যে? এটাকে আরো একটু টাইমটাকে যাতে একটু কমিয়ে নিয়ে আসা যায়, নারীর যে ধৈর্যের জায়গাটা সেখানেও যাতে তাকে একটু। এখানে যদি একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন আমাদের একটা শিশু আসিয়া ধর্ষণ মামলা না, মাগুরা যে কেসটা আমরা দেখেছি, আমরা 6 মাসের মধ্যে কিন্তু বিচার কার্য সম্পন্ন করতে দেখেছি, এবং কত দ্রুত মাগুরার মতো জায়গায় ঢাকা, যদিও এই সার্ভাইভারটা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট হয়েছে, ঢাকা মেডিকেলে ফরেনসিকের ডাক্তার গিয়েছে, খুব দ্রুত একটা আপনার আমরা বিচার প্রক্রিয়া পেয়েছি। এবং সেখানে আমি মনে করি যে আশেপাশের লোকজন কিন্তু অ্যাওয়ার হয়েছে যে না, রেপ একটা অপরাধ এবং অপরাধ করলে তার শাস্তি আছে। সেইভাবেই কিন্তু আপনার যখন মামলা রুজু হয়, আমাদের আইনে যে বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনে তদন্তের ক্ষেত্রে যে টাইমটা দেওয়া আছে, সেই টাইমের মধ্যে যদি আমার চার্জশিটটা চলে আসে, তাহলে কিন্তু মামলাটা ইনভেস্টিগেশনে একটা শর্ট টাইম যাচ্ছে, এবং মামলা ট্রায়ালে যে আমাদের 6 মাসের কথা বলা আছে, যে 180 কার্য দিবসের মধ্যে, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তার মধ্যে মামলার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু খুব চমৎকারভাবে দ্রুত হয়ে যাচ্ছে। তবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যেহেতু আজকে ইস্যু আমাদের ধর্ষণ নিয়েও আমরা আলোচনা করছি, যেমন এই নারী শিশু, এই 25 সালে যে নারী শিশু নির্যাতন দমন আইন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওখানে কিন্তু শিশু ধর্ষণ ট্রাইব্যুনালটা সরকার আলাদা করেছে, যেন মামলা আরো দ্রুত নিষ্পত্তি হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন গেজেট নোটিফিকেশন হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা আদালতগুলো পেয়ে যাব। শিশু ধর্ষণের ক্ষেত্রে তারাই শুধুমাত্র বিচার করবে, এবং অন্যান্য আদালতগুলিতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরো যে নারী নির্যাতন আইনে যে অফেন্সগুলো রয়েছে, সেই আদালতে সেই অফেন্সের বিচার কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনারা যেভাবে আমাদের নারীদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সকল সংগঠন মিলে, সরকারি বেসরকারি সকল পর্যায়ে, এটা আসলে নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। এবং আমি আসলে ভীষণ রকমের আশাবাদী যে একটা সময় গিয়ে দেখব যে আসলে এই ধরনের অপরাধগুলো সংগঠিত হবে না, এবং যদিও বা কখনো হয়, নারী আসলে রুখে দাঁড়াতে পারবে, নারীরা আসলে আর একদম পদদলিত হয়ে থাকবে না। আপা দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন, সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। খুব ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, ব্লাস্ট সংলাপে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম, সে জায়গায় এতটুকু আমরা ক্লিয়ার হলাম যে রাষ্ট্র কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। শুধু আমাদের দরকার একটু সচেতনতা, একটু সাহস। এই সাহসটা করে যদি আমরা একটু শক্ত পায়ে দাঁড়াতে পারি, তবে আসলে আমার প্রতিবাদটা আমি করতে পারি। যেই ভিকটিমকে ফিঙ্গার আউট না করে আসলে যে এই ধরনের কুৎসিত ঘটনাটি ঘটাচ্ছেন, তাকে শাস্তির আওতায় আনার জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারবো। তার জন্য আমাদের দরকার একটু সচেতনতা। সবাই খুব ভালো থাকবেন। এরকম আরও বিষয় নিয়ে ব্লাস্ট সংলাপে কথা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।